আসসালামু আলাইকুম। প্রেপোজিশনের লেকচার 2তে সবাইকে স্বাগতম। আশা করছি এর মধ্যে তোমরা প্রেপোজিশনের লেকচার 1টা করে ফেলছো। যারা এখনও পর্যন্ত ক্লাসটা করনি, ক্লাসটা আমার হুমায়ুন কবির ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে ক্লাসটা করে ফেলবে। আশা করি অনেক কিছুই তুমি জানতে পারবে। সো আজকে আমরা কথা বলবো প্রেপোজিশন এই টপিকের লেকচার 2 নিয়ে। আজকে আমরা এই টপিক থেকে দুইটা বিষয় জানার চেষ্টা করব। মূলত আমরা কয়েকটা লেকচারের মাধ্যমে চেষ্টা করছি যে প্রেপোজিশন টপিকটা আসলে কি, বা এই টপিকটা প্রপারলি অ্যান্সার করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের জানা উচিত, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি। সো যদি এই বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, দেখবে তোমার কাছে প্রেপোজিশন টপিকটা একদম সহজ মনে হচ্ছে। তো আজকে কথা হবে আমাদের দুইটা বিষয় নিয়ে। প্রথম বিষয়টা হলো, এদিকে আমি লিখছি দেখো, প্রথম বিষয়টা হলো পজিশন অফ প্রেপোজিশন, অর্থাৎ সেন্টেন্সে প্রেপোজিশন অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় বসে। ঠিক আছে, তারপর আমরা আলোচনা করব বিভক্তি অনুসারে বিভক্তি অনুসারে প্রেপোজিশনের ব্যবহার। বিভক্তি অনুসারে প্রেপোজিশনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, আমরা অনেকে অ্যাকচুয়ালি এই যে বিভক্তি অনুসারে প্রেপোজিশন কিভাবে অ্যান্সার করতে হয় এটা না জানার ফলে যেটা হয়, আমরা কিন্তু প্রেপোজিশন অ্যান্সার করতে পারি না। সো তুমি যদি একটু ভালো করে অর্থটা বোঝো এবং বিভক্তির ব্যবহার সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকে, দেখবা খুব সহজেই কিন্তু প্রেপোজিশন টপিকটা অ্যান্সার করা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ প্রথম ক্লাস আমরা দেখলাম যে প্রেপোজিশন টপিকের মধ্যে মূলত প্রশ্ন আসে অর্থের উপরে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসতে পারে, গ্রুপ ভার্ব আসতে পারে, ফ্রেজ আসতে পারে। সো অর্থের উপর ভিত্তি করে তুমি যখন প্রেপোজিশন অ্যান্সার করতে যাবা, তখন মূলত বিভক্তি বিষয়টা তোমার কাজে লাগবে। ঠিক আছে, আবার অনেকেই চিন্তা করতে পারো যে স্যার আপনি ইংলিশ ক্লাসের মধ্যে বাংলা বলছেন কেন, বা বাংলার টপিক নিয়ে আসলেন কেন। আসলে যেহেতু ইংরেজি একটা ভাষা, সো বাংলার সাথে একটা কানেকশন আছে। ঠিক আছে, অর্থাৎ একটা ভাষার সাথে কিন্তু অন্য একটা ভাষার একটা কানেকশন থাকে। তো প্রথমে আমরা আলোচনা করব পজিশন অফ প্রেপোজিশন নিয়ে। ঠিক আছে, অর্থাৎ একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় প্রেপোজিশন বসতে পারে। তো খেয়াল করো তাহলে, শুরুতে আমরা দেখব যে নাউনের পূর্বে প্রেপোজিশনের ব্যবহার। খুব কমন একটা বিষয়, আমরা জানি নাউন প্রোনাউনের পূর্বেই সাধারণত প্রেপোজিশন বসে। তো প্রথমে আমরা দেখব নাউনের পূর্বে নাউনের পূর্বে প্রেপোজিশনের ব্যবহার। আচ্ছা, প্রেপোজিশন এটা এই কথাটা আমি লিখলাম না, শুধু লিখলাম নাউনের পূর্বে। ঠিক আছে, সো খেয়াল করো নাউনের পূর্বে প্রেপোজিশন কিভাবে বসে। আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন আমরা বলতে পারি যে উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি। সো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ একটা নাউন, বাংলাদেশ একটা নাউন, এবং তার পূর্বে কি বসছে? ইন প্রেপোজিশন বসছে। ঠিক আছে, তার পূর্বে কি বসলো? ইন প্রেপোজিশন বসলো। আচ্ছা, এরপর সেকেন্ড বিষয় হলো প্রোনাউনের পূর্বে। প্রোনাউনের পূর্বে, সো প্রোনাউনের পূর্বে কিভাবে প্রেপোজিশন বসে। যেমন আমরা বলতে পারি আওয়ার ফাদার, খেয়াল করবে আওয়ার ফাদার ইজ অলওয়েজ beside us, beside us। সো আমরা জানি আস হলো একটা প্রোনাউন, তাই না? আস হলো একটা প্রোনাউন, তার পূর্বে কি বসলো? তার পূর্বে বিসাইড প্রেপোজিশনটা বসলো। অর্থাৎ আমাদের বাবা সবসময় আমাদের পাশে থাকেন। ঠিক আছে, এই যে এখানে আমরা বিসাইড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আস প্রোনাউনের পূর্বে বসছে। ওকে, তারপর যদি আমরা দেখি যে অ্যাডজেক্টিভের পূর্বে, যেমন খেয়াল করো অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে যেমন আমরা বলতে পারি যে আই গট দ্য বিল
ইন ফুল। সো খেয়াল করবে, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে লিখি আমি, ফুল। ওকে, তো এখানে ফুলটা হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের পূর্বে একটা ইন প্রেপোজিশন বসলো। আচ্ছা, এরপর দেখো অ্যাডভার্বের পূর্বে, অ্যাডভার্বের পূর্বে। সো অ্যাডভার্বের পূর্বে মূলত কিভাবে প্রেপোজিশন বসে, যেমন আমরা যদি বলি আই অ্যাম গোয়িং অ্যাওয়ে ফ্রম হেয়ার, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করবে এখানে হেয়ার দ্বারা কি বোঝাচ্ছে, হেয়ার দ্বারা বোঝাচ্ছে স্থান, একটা প্লেসকে বোঝাচ্ছে, তাই না। তো আমরা আগে থেকেই জানি যে কোনো একটা শব্দের মাধ্যমে যদি টাইম, প্লেস, ম্যানার এগুলো বুঝিয়ে থাকে, সেক্ষেত্রে সেই শব্দটা ওই সেন্টেন্সের মধ্যে কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করবে, অবশ্যই অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। সো যেহেতু হেয়ার ওয়ার্ড দ্বারা এখানে স্থান বোঝাচ্ছে, অর্থাৎ আমি এখান থেকে চলে যাচ্ছি, সো যেহেতু হেয়ার দ্বারা একটা স্থান বোঝাচ্ছে, এখানে এটা অ্যাডভার্ব। সো অ্যাডভার্বের পূর্বে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রম প্রেপোজিশন বসছে। এই যে হেয়ার যে অ্যাডভার্ব, তার পূর্বে একটা ফ্রম প্রেপোজিশন বসছে। সো আমরা দেখলাম নাউনের পূর্বে বসলো, প্রোনাউনের পূর্বে বসলো, অ্যাডজেক্টিভের পূর্বে বসলো, আবার অ্যাডভার্বের পূর্বে বসলো। আবার একটু খেয়াল করলে তুমি দেখবে নাম্বার 5, সেটা হলো যে প্রেপোজিশনের পূর্বে বসছে। খেয়াল করবে প্রেপোজিশন কার পূর্বে বসছে, প্রেপোজিশনের পূর্বে বসছে। দেখো এই যে সেম এক্সাম্পলটা যদি আমরা লিখি, আমরা দেখতে পাচ্ছি আই এম গোয়িং অ্যাওয়ে ফ্রম হেয়ার। সো ফ্রম হচ্ছে একটা প্রেপোজিশন, রাইট। আমি এটা আর লিখলাম না, এই সেন্টেন্স থেকে বিষয়টা ক্লিয়ার করছি, একটু খেয়াল করবে। তো ফ্রম একটা প্রেপোজিশন, আবার অ্যাওয়ে একটা প্রেপোজিশন। সো ফ্রম প্রেপোজিশনের পূর্বে কে বসলো, অ্যাওয়ে প্রেপোজিশনটা বসলো। তার মানে আমরা দেখলাম যে প্রেপোজিশনের পূর্বে কিন্তু প্রেপোজিশন বসতে পারে, ঠিক আছে। এই যে এখানে দেখো অ্যাওয়েটা ফ্রম প্রেপোজিশনের পূর্বে বসলো। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে ফ্রেজের পূর্বে কিন্তু প্রেপোজিশন বসতে পারে, যেমন আমরা বলতে পারি নাম্বার 6 যে ফ্রেজের পূর্বে, ঠিক আছে। যেমন ফ্রেজ এর পূর্বে, যেমন আমরা বলতে পারি যে উই ডোন্ট রিলাই অন হিজ ওয়ার্ড, মানে আমরা তার কথার উপরে বিশ্বাস করতে পারি না, ঠিক আছে। এরকম কিছু মানুষজন থাকে যাদের কথার উপর আসলে বিশ্বাস করা যায় না, আর যদি বিশ্বাস করে ফেলো ভুলে, সেক্ষেত্রে দেখবা তোমার কপালে একটা দুঃখ আছে। তো খেয়াল করো হিজ ওয়ার্ড, এটা হচ্ছে মূলত একটা ফ্রেজ, রাইট। এটা কী ধরনের ফ্রেজ সেটা আমি বলছি না, বাট মূল বিষয়টা হলো ফ্রেজের পূর্বে কিন্তু প্রেপোজিশন বসছে। এই যে অন প্রেপোজিশনটা হিজ ওয়ার্ড এই ফ্রেজের পূর্বে বসছে, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি আমরা দেখতে পাবো যে ক্লসের পূর্বে কিন্তু প্রেপোজিশন বসতে পারে, ক্লসের পূর্বে। যেমন খেয়াল করবে আমরা যদি বলি উই ডোন্ট রিলাই অন what he says, মানে সে যা বলে তার উপর আমরা বিশ্বাস করতে পারি না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে what he says এই অংশটুকু হলো একটা ক্লজ, তাই না। ক্লজ কেন, এই বিষয়ে আবার অনেকের একটু প্রবলেম থাকতে পারে। সো যেহেতু এটা ক্লজের আলোচনা না, আমি এই বিষয়ে কথা বললে অনেকের কাছে বিষয়টা একটু মনে হবে যে হজবরল, ঠিক আছে, একটু কঠিন মনে হবে। তো এই জন্য আমি সিম্পলি বলছি এখানে আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি আর একটা ভার্ব দেখতে পাচ্ছি, যদিও এটা ফাইনিট ভার্ব, বাট বিষয়টা যেহেতু আমাদের কাছে এখনও ক্লিয়ার না, অনেকের কাছে ক্লিয়ার না, সো এর জন্য আমি অত বেশি কঠিন করে বলছি না। জাস্ট এইটুকু মাথায় রাখো যে এখানে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ক্লজ। সো আমরা দেখতে পাচ্ছি এই যে অন প্রেপোজিশনটা ক্লজের পূর্বে বসলো, ফ্রেজের পূর্বে বসলো, কিছুক্ষণ আগে দেখলাম, এখন দেখতে পাচ্ছি ক্লজের পূর্বে বসছে। আচ্ছা,
এরপরে নাম্বার 8, যেমন ইনফিনিটিভের পূর্বে বসতে পারে ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভের পূর্বে বসতে পারে। যেমন আমরা বলতে পারি যে দিস বিল্ডিং, একটু নিচে লিখছি আমি, খেয়াল করবে, দিস বিল্ডিং ইজ about to collapse। হ্যাঁ, সো টু প্লাস মেইন ভার্ব, খেয়াল করবে এই যে টু প্লাস মেইন ভার্ব, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্যার ইনফিনিটিভ, রাইট? ইনফিনিটিভ। তার পূর্বে কি বসলো? তার পূর্বে একটা অ্যাবাউট প্রেপোজিশন বসলো। আচ্ছা, এরপর নাম্বার 9, আমরা দেখতে পাই যে জেরান্ডের পূর্বে প্রেপোজিশন বসতে পারে। কার পূর্বে? জেরান্ড। জেরান্ড বলতে কি জানি আমরা? জেরান্ড বলতে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের কাজ করে তখন সেটাকে আমরা জেরান্ড বলি। এই সম্পর্কে অনেক আলোচনা আছে, বাট আমরা সেদিকে যাব না। আমরা সিম্পলি বিষয়টা বোঝার চেষ্টা করব যে জেরান্ডের পূর্বে কিভাবে অ্যাকচুয়ালি প্রেপোজিশন বসে। যেমন আমরা বলতে পারি আই অ্যাম শিওর অফ উইনিং দ্য ম্যাচ, ঠিক আছে, অলরাইট। তো খেয়াল করবে এখানে উইনিংটা হলো বেসিকলি একটা জেরান্ড, ঠিক আছে, এই যে উইনিং হলো একটা জেরান্ড। সো আমরা দেখতে পাচ্ছি যে জেরান্ডের পূর্বে কি বসলো? অফ প্রেপোজিশন বসলো। সো আশা করি আমাদের কাছে ক্লিয়ার যে প্রেপোজিশন একটা সেন্টেন্সের কোন কোন স্থানে বসতে পারে। যদি আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি নাউনের পূর্বে প্রেপোজিশন বসলো, প্রোনাউনের পূর্বে প্রেপোজিশন বসলো, আবার অ্যাডজেক্টিভের পূর্বে প্রেপোজিশন বসলো, অ্যাডভার্বের পূর্বে, আবার দেখতে পেলাম যে আমরা প্রেপোজিশনের পূর্বে বসতে পারি। এরপরে খেয়াল করো ফ্রেজের পূর্বে বসলো, ক্লসের পূর্বে বসলো, তারপর ইনফিনিটিভের পূর্বে প্রেপোজিশন বসলো, আবার জেরান্ড যেটা ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করে তার পূর্বে আমরা প্রেপোজিশন দেখতে পাচ্ছি। সো এইগুলো হচ্ছে আসলে প্রেপোজিশনের স্থান, মানে সেন্টেন্সের কোন কোন জায়গায় বেসিকলি প্রেপোজিশন বসতে পারে, ঠিক আছে। তো এই যে আমরা যখন গত ক্লাসে প্রেপোজিশনের সংজ্ঞাটা শিখি সেখানে আমরা পড়ে আসছি যে প্রেপোজিশন হলো এমন কতগুলো শব্দ বা শব্দগুচ্ছ যেগুলো মূলত নাউন অথবা প্রোনাউন অথবা নাউনের সমজাতীয় শব্দের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে ফ্রেজের পূর্বে, ক্লসের পূর্বে অথবা ইনফিনিটিভের পূর্বে বা অ্যাডজেক্টিভের পূর্বে, অর্থাৎ নাউন প্রোনাউন ছাড়াও অন্যান্য যে বিষয়গুলোর পূর্বে প্রেপোজিশন বসলো। সো তোমার মূলত বুঝে নিতে হবে এখানে প্রেপোজিশনের পরে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো মূলত নাউনের কাজই করছে, ঠিক আছে, যেহেতু প্রেপোজিশনের পরে কার স্থান? নাউনের স্থান। সো প্রেপোজিশনের পরে নাউন প্রোনাউন ছাড়া অন্য কিছু থাকলেও প্রেপোজিশনের পরের অংশটার কথা বলছি, সেটা মূলত হচ্ছে নাউনের মতোই কাজ করবে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি প্রেপোজিশনের পরে সেটা যেই থাকুক। ওকে, সো আমাদের কাছে এই যে প্রেপোজিশনের অবস্থানটা ক্লিয়ার। এখন আমরা একটু আলোচনা করব আমাদের সেকেন্ড টপিকটা কি? আমাদের সেকেন্ড টপিকটা হলো বিভক্তির সাহায্যে, হ্যাঁ, বা বিভক্তি অনুসারে প্রেপোজিশনের ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ, মানে আমরা যদি অ্যাকচুয়ালি অর্থ বুঝে প্রেপোজিশন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই টপিকটা ভালো করে বুঝতে হবে। তো এখন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার বিভক্তি সম্পর্কে আইডিয়া নাই, ঠিক আছে। তো আমি একটু ছোট্ট করে বলি তোমাদেরকে, হ্যাঁ, মানে আমার যতটুকু জানা আছে সেই আইডিয়া থেকে তোমাদেরকে একটু বলি যে আসলে বিভক্তি জিনিসটা কি। তো বিভক্তি হচ্ছে আসলে কতগুলো বর্ণ বা আমরা বলতে পারি বর্ণ সমষ্টি। বিভক্তি মূলত হচ্ছে যে কতগুলো বর্ণ বা আমরা বলতে পারি বর্ণ সমষ্টি। কি বলতে পারি? বর্ণ সমষ্টি, হ্যাঁ, যেগুলো মূলত যে দুইটা পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। যেমন যদি আমরা বলি যে মাথা, হ্যাঁ, মাথা এবং হাত,
এটা খুব কমন একটা এক্সাম্পল, তোমরা সবাই এর সাথে পরিচিত। তো আমি যদি বলি এখানে দুইটা পদ দেওয়া আছে, একটা মাথা আর একটা হচ্ছে হাত। তো আমি যদি বলি এটা কাউকে, এটা বললে সে কি কিছু অ্যাকচুয়ালি বুঝবে না। কিন্তু আমি যদি কাউকে বলি মাথায় হাত, তাহলে সে কিন্তু কিছু একটা রিলেট করতে পারবে। আচ্ছা, এখানে হাত মাথায় রাখার কথা বলা হচ্ছে, তার মানে এই যে অন্তস্থ এই বিভক্তিটা অ্যাকচুয়ালি বসে এই দুইটা পদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলো। তাহলে আমরা বলতে পারি বিভক্তি হলো কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যেটা আসলে দুইটা পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, মানে বাক্যের যে পদগুলো আছে সেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে। এবং বিভক্তি যুক্ত শব্দকে আমরা অ্যাকচুয়ালি কি বলি? পদ বলি। আবার বলছি, বিভক্তি যুক্ত শব্দকে আমরা কি বলি? পদ বলি। অথবা বাক্যে যদি কোনো শব্দ ব্যবহৃত হয় তখন সেটাকে আবার পদ বলা হয়। আচ্ছা, সো বিভক্তি সম্পর্কে একটা আইডিয়া আমাদের হলো যে এমন কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলো মূলত দুইটা পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে, একটা সেন্স মেক করে আর কি, ঠিক আছে। সো বিভক্তির সাহায্যে আমরা মূলত যে কাজটা করব, যে প্রেপোজিশন কিভাবে ব্যবহার করা যায় তার সম্পর্কে একটা আইডিয়া নিব। তো খেয়াল করো, বিভক্তি আবার দুই প্রকার, একটা হলো নাম বিভক্তি আর একটা ক্রিয়া বিভক্তি। আর ক্রিয়া বিভক্তির কিন্তু কোনো প্রকার ভেদ নাই, আছে হচ্ছে নাম বিভক্তির, ঠিক আছে। সেটা নিয়ে হচ্ছে মূলত আমাদের আলোচনা। তবে তোমাদের আবার বিভক্তি নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই, তোমরা জাস্ট হচ্ছে ফোকাস করবে আমি কি কি বিষয়গুলো লিখছি, জাস্ট জানার জন্য আমি বিভক্তি সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া দিলাম। আচ্ছা, তো খেয়াল করবে আমরা এখানে লিখলাম বিভক্তি, ঠিক আছে, এখানে আমি লিখলাম বিভক্তি। এরপর আমরা এখানে লিখব প্রেপোজিশন, যেহেতু আমরা বিভক্তির উপর বেস করেই কিন্তু প্রেপোজিশনের ইউজটা করব, ঠিক আছে। ওকে, এরপর আমাদের এখানে থাকবে এক্সাম্পল। অলরাইট, এক্সাম্পল। তো আমরা জানি যে প্রথমা বা শূন্য বিভক্তি যেটা আছে, শূন্য বা যেটাকে আমরা বলি প্রথমা বিভক্তি, অর্থাৎ সেখানে কোনো বিভক্তি নাই আর কি, ঠিক আছে। তো যদি কোনো বিভক্তি পাওয়া না যায় সেক্ষেত্রে ওই বাক্যের মধ্যে কোনো প্রেপোজিশন হয় না, ঠিক আছে, কোনো প্রেপোজিশন বেসিকলি হয় না। যেমন আমি যদি বলি যে হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার, খেয়াল করো তিনি একজন ডাক্তার, এখানে কি অ্যাকচুয়ালি কোনো বিভক্তি পাওয়া যাচ্ছে না, মানে এখানে এ তে বা দিকে এরকম কোনো অর্থ পাওয়া যাচ্ছে না। সো যেহেতু বিভক্তি নাই সেক্ষেত্রে কোনো প্রেপোজিশন কিন্তু আমরা ব্যবহার করব না। আচ্ছা, এরপর দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তি কোনগুলো? তোমরা শুধুমাত্র দ্বিতীয়া বিভক্তি কোনগুলো সেটা মনে রাখার হচ্ছে প্রয়োজন নাই, যদি পারো তাহলে মনে রাখবা। আমি কিন্তু আবার ডিমোটিভেট করছি না যে মনে রাখার প্রয়োজন নাই, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো যে মূল ফোকাসটা অর্থের উপর, মানে আমাদের অর্থটা কি আসছে। বাট তোমার যদি মনে থাকে যে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে এগুলো তাহলে ভালোই। তো খেয়াল করো, দ্বিতীয়া বিভক্তি হচ্ছে মূলত কে, কে রে, কে রে, হ্যাঁ, দিকে, দিকে এবং প্রতি, এগুলোকে আমরা কি বলি? দ্বিতীয়া বিভক্তি। সো যদি কে রে দিকে প্রতি এই বিভক্তিগুলো আমরা দেখতে পাই সেক্ষেত্রে আমরা এখানে টু প্রেপোজিশনটা ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি হি গোজ টু স্কুল, সে স্কুলের দিকে যায়, অথবা সে কলেজের দিকে যায়, ঠিক আছে, দিকে আসছে তাই এখানে টু বসলো। এরপর তুমি বলতে পারো দ্য বুক ওয়াজ গিভেন টু রবি, হ্যাঁ, বইটি রবিকে দেওয়া হলো। তার মানে আমরা বুঝলাম যদি আমরা দেখতে পাই কে রে দিকে প্রতি এ ধরনের অর্থ আসলো সেক্ষেত্রে আমরা টু প্রেপোজিশন ব্যবহার করব। যেমন সেই স্কুলের দিকে যায়, এরপর বলা হচ্ছে বইটা রবিকে দেওয়া হলো, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখব তৃতীয়া বিভক্তি। আচ্ছা, তো তৃতীয়া বিভক্তি কোনগুলো? তৃতীয়া বিভক্তি হচ্ছে মূলত দ্বারা, দিয়া, কর্তৃক,
আচ্ছা, এগুলোকে আমরা কি বলি? দ্বিতীয়া বিভক্তি। তো এক্ষেত্রে আমরা একটু মাথায় রাখবো, বাই বসবে ডুয়ারের ক্ষেত্রে, অর্থাৎ যিনি কাজটা করবেন। আর যেটার মাধ্যমে আমরা কাজটা করব, অর্থাৎ যদি ইনস্ট্রুমেন্ট বোঝায়, সেক্ষেত্রে কিন্তু এখানে কি বসবে? উইথ। ঠিক আছে, সেক্ষেত্রে হবে অ্যান ইনস্ট্রুমেন্ট। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেমন ধরো বলা হলো যে দ্য স্নেক ওয়াজ কিলড, মানে সাপটিকে মারা হলো সাপটিকে মারা হলো বাই রবি। সো রবি যেহেতু কাজটা করলো, সে একজন ব্যক্তি, সে কাজটা করলো, তাই এক্ষেত্রে রবির পূর্বে আমরা বাই প্রেপোজিশনটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ সাপটি রবির দ্বারা মারা হলো, এবং মারার কাজটা কে করছে? রবি নিজেই করছে। ঠিক আছে, সো যে কাজটা করবে তার পূর্বে বাই বসবে। আবার যদি আমি বলি, ধরো বলা হলো she wrote a letter with a pen. হ্যাঁ, সে কলম দিয়ে একটি চিঠি লিখলো। ঠিক আছে, যদিও এখন এই যে চিঠি লেখার যে প্রচলন, সেটা কিন্তু অনেকটা কমে গেছে। ঠিক আছে, এখন তো আসলে সবাই লেখালেখি করে হচ্ছে মেসেঞ্জার বা হচ্ছে ফেসবুকে লেখালেখি করে। সো চিঠি লেখার হচ্ছে প্রচলনটা অনেক কমে গেছে এখন। তো খেয়াল করবে, আমরা দেখতে পাচ্ছি যে সে একটা কলম দিয়ে চিঠি লিখলো। তাহলে এখানে একটা বস্তুর কথা বলা হচ্ছে, এই যে বস্তু, আ প্যান। সো যদি বস্তু হয়, সেক্ষেত্রে তার পূর্বে উইথ প্রেপোজিশন বসে। আর যদি ব্যক্তি হয়, মানে বেসিকলি কাজটা যার মাধ্যমে করা হলো, যদি সে হয়, সেক্ষেত্রে এখানে কি বসবে? বাই বসবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এরপর খেয়াল করো চতুর্থী হলো মূলত, আমরা জানি যে জন্য অর্থে এখানে আমরা ব্যবহার করি জন্য। সো যদি জন্য অর্থ আসে, খুব কমন, মানে আমরা কিন্তু প্রায় সময় দেখতে পাই আমাদের যে প্রেপোজিশনের প্রশ্নগুলো হয়, সেই প্রশ্নের মধ্যে জন্য, র বা এর, এই বিষয়গুলো কিন্তু প্রায় আমরা দেখতে পাই। ঠিক আছে, সো যদি জন্য হয়, সেক্ষেত্রে কি বসবে? প্রেপোজিশন হিসেবে ফর। হ্যাঁ, যদি আমরা একটা বোর্ড কোশ্চেনের মাধ্যমে এই বিষয়টাকে একটু জানার চেষ্টা করি, তাহলে কি হবে? দেখো, এক্সাম্পলটা আমি নিচে লিখি। ঠিক আছে, এক্সাম্পলটা হচ্ছে এরকম, তোমরা এটা হয়তো পড়ে আসছো। সেটা হলো, যেমন এখানে লিখছি আমি, লাভ ফর মাদারল্যান্ড is necessary for the betterment of the country. আচ্ছা, এখানে আমরা বেশ কয়েকটা, মূলত হচ্ছে দুইটা প্রেপোজিশনের ইউজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে? এখানে বেসিক্যালি বলা হচ্ছে লাভ ফর মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ একটা দেশের কল্যাণের জন্য দেশকে ভালোবাসা এটা প্রয়োজনীয়। মানে দেশের জন্য ভালোবাসা একটা দেশের কল্যাণের জন্য প্রয়োজনীয়। তাহলে এখানে জন্য অর্থ যেখানেই আসছে, সেখানে কিন্তু ফর প্রেপোজিশন বসছে। খেয়াল করো, যে লাভ ফর মাদারল্যান্ড মানে দেশের জন্য ভালোবাসা, ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট, অর্থাৎ এটা প্রয়োজনীয় কিসের জন্য? কল্যাণের জন্য। সেখানে আবার কি বসলো? ফর প্রেপোজিশন বসলো। আচ্ছা, কাদের কল্যাণের জন্য বা কিসের কল্যাণের জন্য? দেশের। সো র বা এর আসলে তখন কিন্তু আবার আমরা দেখি যে অফ প্রেপোজিশন ব্যবহৃত হয়, সেটা আমরা একটু পরে আলোচনা করব। আপাতত হচ্ছে আমরা ফরের দিকেই হচ্ছে ফোকাস করি। ঠিক আছে, সো আমরা এখানে হচ্ছে চতুর্থী বিভক্তি পর্যন্ত পড়লাম, এবং আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি জন্য অর্থ যদি হয়, সেক্ষেত্রে ফর প্রেপোজিশন ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে দেখো পঞ্চমী বিভক্তি হলো, আচ্ছা এখানে একটু লিখে দেই, বিভক্তি। হ্যাঁ, আর এখানে হলো প্রেপোজিশন। এখানে আমরা
এক্সাম্পল লিখছি, তাই তো? এক্সাম্পল, ওকে। তো দেখো পঞ্চমী বিভক্তি হচ্ছে মূলত হতে, হতে থেকে চেয়ে যদি বুঝায় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি ইউজ করব? হতে থেকে যদি হয় সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। যদি হতে থেকে বুঝায় তাহলে ফ্রম এ প্রেপোজিশনটা ব্যবহৃত হবে, খুব কমন, এটাও কিন্তু প্রায় আসে ওই যে ফরের মতো। এরপর যদি চেয়ে বুঝাই সেক্ষেত্রে আমরা দেন যে প্রেপোজিশন সেটা ব্যবহার করব। দেন কিন্তু কনজাংশন হতে পারে, দেন আবার প্রেপোজিশন হতে পারে। যদি দেনের পরে ক্লজ থাকে তখন সেটা হচ্ছে কনজাংশন, যেমন আমরা নো সুনার, হার্ডলি, স্কার্সলি এর ক্ষেত্রে দেখতে পাই যে দেনের পরে একটা ক্লজ দেওয়া থাকে। আর যদি দেনের পরে ক্লজ না থেকে কোনো একটা নাউন দেওয়া থাকে বা নাউন ফ্রেজ দেওয়া থাকে তখন সেটা হচ্ছে একটা প্রেপোজিশন আকারে কাজ করবে। তো এক্সাম্পল যদি আমরা দেখি আমরা বলতে পারি, ফ্রমটা আগে দেখি, আমরা বললাম হি কেম ফ্রম অ্যাব্রোড, ধরো সে বিদেশ থেকে আসলো। হি কেম ফ্রম অ্যাব্রোড, সে বিদেশ থেকে আসলো। সো থেকে অর্থের কারণে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে ফ্রম প্রেপোজিশনটা দেখতে পাচ্ছি। আবার যদি দেনের একটা এক্সাম্পল আমরা দেখি, আমি বললাম হি উইল নট টেক লেস দেন 100 টাকা। হ্যাঁ, সে হচ্ছে ধরো যে 100 টাকার কম সে নিবে না, ঠিক আছে? সেখানে আবার দেনটা প্রেপোজিশন আকারে কাজ করছে, এই যে প্রেপোজিশন আকারে কাজ করছে, চেয়ে আর কি। হ্যাঁ, মানে সে 100 টাকার চেয়ে হচ্ছে কম নিবে না, তার মানে 100 টাকা থেকে সে বেশি নিবে। ওকে, সো আশা করি হতে থেকে এই ব্যাপারটা ক্লিয়ার। এইটুকু যদি হয় সেক্ষেত্রে ফ্রম বসবে, আর যদি চেয়ে বুঝাই তাহলে দেন বসবে। যদিও দেনের ইউজটা আমরা কমই দেখি, সব থেকে বেশি ইউজ কিন্তু ফ্রমেরই হয়। ওকে, এরপর দেখো ষষ্ঠী। হ্যাঁ, ষষ্ঠী বিভক্তি। আচ্ছা, সো ষষ্ঠী বিভক্তি আসলে কি? এটা হচ্ছে মূলত যদি আমরা দেখি র, হ্যাঁ এর, হ্যাঁ র এর যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা অফ প্রেপোজিশনটা ব্যবহার করব, এবং খুব কমন একটা ইউজ। দেখবে বিগত বছরে আসা প্রশ্নগুলো তুমি যখনই সমাধান করবে দেখবে র বা এর এগুলা কিন্তু প্রায় আসছে, মানে তুমি যখন ট্রান্সলেট করবে এটা বারবার কিন্তু র এর এগুলো কিন্তু ঘুরে ফিরে চলে আসে। সো একটু আগে আমরা যে দেখলাম একটা সেন্টেন্স, এই যে লাভ ফর মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, সেখানে খেয়াল করবে এখানে কিন্তু আমরা বললাম দেশের। সো দেশ এটার সাথে যখন এর যুক্ত করলাম তখন প্রেপোজিশন কি হলো? প্রেপোজিশন হলো অফ, ঠিক আছে? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দেশের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের জন্য ভালোবাসা এটা প্রয়োজনীয়, ঠিক আছে? সো এখানে আমরা কি ইউজ করলাম? আমরা এখানে হচ্ছে অফ প্রেপোজিশন ইউজ করলাম, বিকজ হচ্ছে র বা এর অর্থ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, সো এক্সাম্পলটা এখানে লেখা যায়। আবার তুমি চাইলে অন্য কিছু লিখতে পারো, হ্যাঁ অন্য যে কোনো এক্সাম্পল লেখা যায়, বাট যেহেতু এটা আগে থেকে লেখা ছিল আমি জাস্ট তোমাদেরকে বললাম, এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। ওকে, এরপর সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি হচ্ছে অন্তস্থ এ দেন তে, অন্তস্থ এ এবং তে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হচ্ছে সপ্তমী বিভক্তি। সো এক্ষেত্রে আমরা কি বসাবো? এক্ষেত্রে আমরা বসাবো ইন এবং অ্যাট। আমরা এটা জানি, খুব কমন একটা ইউজ, সেটা হলো বড় স্থানের পূর্বে ইন বসবে এবং ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে। বড় সময়ের পূর্বে ইন বসবে এবং ছোট সময়ের পূর্বে অ্যাট বসবে, খুব কমন একটা ইউজ। এগুলো সম্পর্কে আমরা যদিও পরে আলোচনা করব, যখন আমরা প্রেপোজিশনের ডায়াগ্রামটা নিয়ে কথা বলবো সেই সময়টাতে আমি এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো যদি আমরা দেখি এটাও কিন্তু খুব কমন, হ্যাঁ এটা খুব কমন। এখন একটা ব্যাপার খেয়াল রাখবা, সেটা হলো যে তোমরা দেখবা সপ্তমী বিভক্তি অর্থাৎ অন্তস্থ এ তে এগুলো প্রায় কিন্তু আসে। এরপর র বা এর এগুলো কিন্তু প্রায় আমাদের ইউজ করতে হয়। এরপর তুমি দেখবা যে জন্য, এটা কিন্তু আমাদের প্রায় ইউজ করতে হয়। সো যেগুলো হচ্ছে একটু বারবার আসে সেগুলো একটু ভালো করে এফোর্ট দিয়ে তোমরা যদি দেখো দেখবা ঘুরে ফিরে একই বিষয়গুলো কিন্তু চলে আসছে। তো খেয়াল করবে আমরা কোথায় ছিলাম? এখানে। এখন
যদি আমরা একটা এক্সাম্পল দেই, ধরো বললাম দেয়ার ইজ নো ফিশ ইন দ্য রিভার, দেয়ার ইজ নো ফিশ, দেয়ার ইজ নো ফিশ ইন দ্য রিভার। ঠিক আছে, সো এই বাক্যের অর্থটা বেসিকলি কি বলো তো? এই বাক্যের অর্থ হচ্ছে নদীতে কোনো মাছ নাই। ঠিক আছে, সো যদি এখানে ইন দেখতে পাচ্ছি আমরা, সেক্ষেত্রে অর্থটা কি আসলো? তে। আবার যদি আমরা বলি উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি, এক্ষেত্রে কিন্তু এ পাওয়া যাচ্ছে, খেয়াল করা যাচ্ছে এ বিভক্তি কিন্তু চলে আসছে, আমরা বাংলাদেশে বসবাস করি, এ। ওকে, যদি আমি বলি যে আমি ঢাকায় বসবাস করি, সেক্ষেত্রে আমি কি বলবো? আমি বলবো আই লিভ অ্যাট ঢাকা। যেহেতু এখানে ছোট স্থান বোঝাচ্ছে, এর জন্য আমি এখানে অ্যাট ইউজ করলাম। সেক্ষেত্রে কি হচ্ছে? আমি ঢাকায় অন্তস্থ যুক্ত হচ্ছে। তার মানে হলো যদি আমরা একটা প্রেপোজিশন পড়তে গিয়ে অন্তস্থ এতে এই বিভক্তিগুলো পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন অথবা অ্যাট ব্যবহার করব। সো আশা করি তোমাদের কাছে যে বিভক্তির সাহায্যে প্রেপোজিশনের যে ব্যবহার, সে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার। সো আমরা যদি আবার একটু দেখি, আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম যে প্রথমা বা শূন্য বিভক্তি যেটাকে আমরা বলি, যেখানে হচ্ছে কোনো বিভক্তি দেখা যায় না, সেক্ষেত্রে কোনো প্রেপোজিশন ব্যবহৃত হয় না। এরপর দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে কে, রে, দিকে, প্রতি, যদি এ ধরনের শব্দগুলো, মানে এ ধরনের শব্দ বলতে এ ধরনের বর্ণগুলোর কথা বলছি, বা বর্ণ সমষ্টির কথা বলছি, বা বিভক্তির কথা বলছি। ঠিক আছে, যদি এই বিভক্তিগুলো দেখা যায়, সেক্ষেত্রে আমরা টু প্রেপোজিশনটা ব্যবহার করছি। তোমরা একটু লিখে ফেলতে পারো, লিখে ক্লাস করলে যেটা হয় যে পড়াটা বেশি মনে থাকে, আই থিঙ্ক। হ্যাঁ, তো এরপর তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক। ওকে, সো এখানে আমরা দেখলাম যিনি কাজটা করবেন তার পূর্বে বাই প্রেপোজিশনটা বসবে, আর যদি কাজটা বস্তুর মাধ্যমে করা হয়, সেক্ষেত্রে উইথ প্রেপোজিশন বসবে। এখানে এক্সাম্পল আমরা দেখলাম। এরপর জন্য অর্থ আসলে আমরা ফর প্রেপোজিশন ব্যবহার করছি, খুব সিম্পল। এরপরে আমরা দেখলাম যে যদি হতে থেকে বুঝায়, সেক্ষেত্রে আমরা ফ্রম প্রেপোজিশন ব্যবহার করছি, আর যদি চেয়ে বুঝায়, সেক্ষেত্রে দেন প্রেপোজিশন আমরা ব্যবহার করছি। এক্সাম্পল পাশে দেওয়া আছে। এরপর যদি র বা এর বুঝায়, সেক্ষেত্রে অফ, খুব কমন ইউজ। এরপর যদি অন্তস্থ এতে বলে, আমরা দেখতে পাই যে আমাদের ট্রান্সলেট করার ক্ষেত্রে এই বিভক্তিগুলো দেখা যাচ্ছে, তখন ইন বড় স্থানের ক্ষেত্রে বা বড় সময়ের ক্ষেত্রে, এবং ছোট স্থান বা ছোট সময়ের ক্ষেত্রে আমরা অ্যাড প্রেপোজিশন ব্যবহার করি। ঠিক আছে, সো এখন আমরা আর কয়েকটা বিষয় সম্পর্কে জানবো, তারপর ক্লাসটা আমরা শেষ করব। তো খেয়াল করো, অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু অর্থ অনুসারে প্রেপোজিশন ব্যবহার করতে হয়। যেমন আমরা দেখতে পাই যে মাঝে মধ্যে আমাদের বিটুইন ইউজ করা লাগে, অর্থাৎ আমরা দেখতে পাই যে দুইজন ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে কোনো কিছু বুঝালে, সেক্ষেত্রে বিটুইন এই প্রেপোজিশনটা আমাদের ইউজ করতে হয়। আবার দুইয়ের অধিক বস্তু বা ব্যক্তির মধ্যে বুঝালে, সেক্ষেত্রে আমরা অ্যামং প্রেপোজিশনটা ব্যবহার করি। যদি এগুলো সম্পর্কে আরও অনেক কথা আছে, বাট অত ডিটেল এখন আমাদের জানার খুব বেশি একটা প্রয়োজন নাই। ঠিক আছে, ওকে। এরপর অনেক ক্ষেত্রে পরে অর্থের জন্য আমরা আফটার ইউজ করি, আবার পূর্বে অর্থের জন্য আমরা বিফোর ইউজ করি, এগুলো অর্থ অনুসারে। ঠিক আছে, আবার কখনো কখনো আমরা বিরুদ্ধে অর্থে, যেটা প্রায় সময় দেখা যায় যখন ড্রাগ এডিকশন নিয়ে কথা বলা হয়, কারাপশন নিয়ে কথা বলা হয়, তখন কিন্তু বিরুদ্ধে এই অর্থটা কিন্তু চলে আসে, তখন আমাদের অ্যাগেইনস্ট এই প্রেপোজিশনটা ব্যবহার করতে হয়। অ্যাগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে। ঠিক আছে, আবার আমরা মাঝে মধ্যে দেখতে পাই যে হিসেবে অর্থে আমাদের অ্যাস প্রেপোজিশনটা ব্যবহার করতে হয়, অ্যাস, হিসেবে অর্থে। আবার আমরা দেখতে পাই যে ছাড়া অর্থে উইথআউট প্রেপোজিশনটা আমাদের ব্যবহার করতে হয়। তারপর আরও বেশ কয়েকটা হতে পারে, যেমন ধরো বিয়ন্ড মানে দূরে অর্থে আমরা বিয়ন্ড ব্যবহার করে থাকি, দূরে বলতে হচ্ছে বাইরে বোঝাতে বিয়ন্ড আমরা ব্যবহার করে থাকি। এরপর সম্পর্ক অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করি, সম্পর্কে। হ্যাঁ, সম্পর্ক অর্থে আমরা অ্যাবাউট ব্যবহার করি। এরপর অনেক সময় মতো অর্থে আমরা লাইক ব্যবহার করি, লাইক, হ্যাঁ, মতো। ঠিক আছে, সো এরকম আরও বেশ কিছু আছে। আপাতত হচ্ছে আমার এগুলো এখন মাথায় আছে, আমি এগুলো তোমাদেরকে বললাম। যখন আমরা সামনে বিগত বছরে আসা প্রশ্নগুলো সমাধান করব বুঝে বুঝে,
তখন আরও অনেক নতুন হয়তো প্রেপোজিশন চলে আসতে পারে, তখন সেটা আমি প্রশ্ন সমাধানের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় হলো যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেগুলো আছে সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আমরা যে কাজটা করব, কোশ্চেন যখন সমাধান করব, হ্যাঁ, ওই প্রশ্ন সমাধানের মাধ্যমেই আমরা কিন্তু সেগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এমনিতে মুখস্থ করলে দেখবা তোমার কাছে খুব বেশি মনে থাকবে না, বাট প্রশ্ন সমাধানের মাধ্যমে যখন তুমি সেটা পড়বা তখন দেখবা তোমার কাছে বিষয়টা মনে থাকবে, কারণ সেটা একটা সেন্টেন্সের মধ্যে ইউজ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা প্রেপোজিশন আমরা বলতে পারি, সেটা হচ্ছে ডিউরিং। মানে ধরো একটা সময়কাল বোঝাচ্ছে, ডিউরিং একটা সময়কাল যখন বুঝাবে তখন আমরা কিন্তু ডিউরিং এই প্রেপোজিশনটা ব্যবহার করতে পারি। আরেকটা মাথায় আসছে, সেটা হচ্ছে সিন্স। হ্যাঁ, যদি অতীতকালে হচ্ছে একটা সময় থেকে একটা সময় নির্দেশ করা হয়, মানে অতীতকালে একটা সময়কে যদি নির্দেশ করা হয় তখন কিন্তু সিন্স বসে থেকে অর্থে। সেখানে আমরা বেশ কয়েকটা দেখলাম, হয়তো আমরা সামনে যখন কোশ্চেন সলভ করব তখন আরও বেশ কিছু আমরা প্রেপোজিশন সম্পর্কে জানতে পারবো, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আমরা প্রশ্ন সমাধানের মাধ্যমেই জানার চেষ্টা করব। ঠিক আছে? সো আজকে লেকচার 2 এর মধ্যে বেসিকলি আমরা দুইটা টপিক নিয়ে কথা বলি। কী কী টপিক নিয়ে কথা বলি? আজকে আমাদের আলোচনা ছিল যে একটা সেন্টেন্সের মধ্যে প্রেপোজিশন কোন কোন জায়গায় বসতে পারে, এবং দ্বিতীয় বিষয় ছিল যে বিভক্তি অনুসারে আমরা কিভাবে প্রেপোজিশন ব্যবহার করব, এবং অর্থ অনুসারে আরও কী কী প্রেপোজিশন ব্যবহার করা যায়। যেমন আমরা এখানে দেখলাম যে অর্থ অনুসারে আমরা আফটার, বিফোর, বিটুইন, অ্যামং, অ্যাগেনস্ট, উইদাউট, বিয়ন্ড, অ্যাবাউট, লাইক, ডিউরিং, সিন্স ইত্যাদি প্রেপোজিশন হচ্ছে আমরা দেখি, যেগুলো আমরা বেসিকলি অর্থ অনুসারে ইউজ করব। সো আজকে লেকচার 2 হচ্ছে এ পর্যন্তই। আমরা পরের ক্লাসে আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রেপোজিশনের ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা হবে। দেন আমাদের লেকচার 4 থেকে প্রেপোজিশন টপিক থেকে আসা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করা শুরু করব। সে পর্যন্ত ভালো থাকো, পরের ক্লাস আবার দেখা হচ্ছে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।